22 কি 23 বছর বয়সে একটা কুমারী মেয়ে বিধ্বস্ত অবস্থায় এলোমেলো পায়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সবার নজরটা একটু অন্যরকম হয়। তার উপর মেয়েটা যদি একা আর অন্যমনস্ক হয়, তাহলে তো কথাই নেই। একজনের কাছে ব্যাপারটা এক রকম হলেও তিতির নামক মেয়েটার কাছে ভিত্তিহীন শহরের ধ্বংসলীলার দিকে এগিয়ে যাওয়ার মতো। রাস্তার ধারে টং দোকানগুলোতে বসে থাকা সব মানুষের কথা কানে না এলেও কিছু মানুষের কথা ঠিকই শুনতে পেয়েছে তিতির, যার ধরে এতটুকু বুঝতে পেরেছে এই শহরে একা একা থাকা মানে নিজেকে কোনো পশুর হাতে সজ্ঞানে সঁপে দেওয়া। পরনে পুরনো শাড়ি ছেঁড়া আঁচলটা হাতে গুটিয়ে নিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রুমালা গড়িয়ে পড়ার আগেই মুছে নিল তিতির। জীবনটা আসলেই অন্যরকম। কখন যে হঠাৎ নিজের গতিবিধি বদলায় তা কেউ বলতে পারে না, ঠিক যেমনটা বদলে গেছে তিতিরের মা বাবা মারা যাওয়ার পর। এই 2 বছরের জীবনটা একটু বেশিই বদলে গেছে, ভরে গেছে তিক্ততায় আর অসহায়তায়। 2 বছরের প্রতিটা দিন নিজের বাড়িতে নিজেকে খুব বেশি অসহায় মনে হতো, কিন্তু আজ সবচেয়ে বেশি মনে হচ্ছে আসলে লোকে ঠিকই বলে বাবা মা ছাড়া পৃথিবীর কেউই আপন না। বাবা মা ছাড়া বড্ড বেশি নিষ্ঠুর এই পৃথিবীটা, যেখানে সবাই স্বার্থ খুঁজে। তা না হলে বড়দুপুরে তাকে এইভাবে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হতো না, আর না শুনতে হতো কিছু বিকৃত মানসিকতার মানুষের অরুচিকর নোংরা কথা। তিক্ত কথাগুলো মনে করতে করতে চোখ জোড়ায় নোনা জল জমে দৃষ্টি ঝাপসা হয়ে গেল। ঠিকই তখনই একটা গাড়ি এসে সামনে থেকে খুব জোরে ধাক্কা দিল, যার দরুন ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ল তিতির। ব্যথা তো চোখ জোড়া বন্ধ হয়ে যাওয়ার আগে ঠোঁট জোড়ায় তৃপ্তির হাসি ফুটে উঠল। এই বুঝি মুক্তি মিলল এই নিষ্ঠুর পৃথিবী থেকে। চোখ জোড়া বন্ধ হওয়ার পর গড়িয়ে পড়ল দোফোঁটা অশ্রুমালা। অফিস থেকে বেরিয়ে ফুরফুরে মেজাজ নিয়ে গাড়ি ড্রাইভ করছে আজান। আজ আজানের বার্থডে। প্রতি বছর বার্থডেতে সে তার মায়ের জন্য মায়ের পছন্দের কিছু না কিছু তো নিয়ে যাবে। মায়ের জন্য কি কিনবে না কিনবে তা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ একটা মেয়ে তার গাড়ির সামনে চলে আসে। আজান যতক্ষণে ব্রেক লাগায় ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যায়। মেয়েটা ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ে। আজান গাড়ি থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে চলে যায়। চারপাশে মানুষ জড়ো হয়ে গেছে। আফসোস করার বদল সবাই মেয়েটাকেই দোষ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, মেয়ের থেকে মেয়ের মা বাবাকে দোষ দিচ্ছে বেশি। মেয়েটার কপাল ছুঁয়ে রক্ত পড়ছে। গায়ে জড়ানো শাড়িটা এলোমেলো হয়ে গেছে, যার পরে শরীরের কিছুটা অংশ প্রায় দৃশ্যমান। মানুষের মনুষ্যত্ব লোপ পেয়েছে অনেক আগে, সেটা আজান জানে। তাই আজান সেই দিকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি মেয়েটার শাড়ি ঠিক করে দিল এবং একটা লোকের সাহায্য নিয়ে মেয়েটাকে গাড়িতে তুলে নেয়। আজান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে, অতঃপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আজানের মা তার ছেলের জন্য অপেক্ষা করছে। এই একটা দিন আজান কখনোই দেরি করে না। অফিস থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে চলে আসে। মাও তার ছেলেকে সাদরে বুকে জড়িয়ে নেয়। ছেলের পছন্দের সব কিছু রান্না করে টেবিল সাজিয়ে বসে থাকে। কিন্তু আজ আজান খুব বেশি দেরি করছে, যার দরুন আজানের মা একটু বেশিই চিন্তিত। অন্যদিকে আজান হাসপাতালের করিডোরে বসে আছে। কিছুক্ষণ আগে হাসপাতালের সকল ফর্মালিটি শেষ করেছে। মেয়েটিকে ডাক্তার জরুরি বিভাগে নিয়ে গেছে। কপালের কাটা দাগটা চোখে পড়লেও ইন্টারনাল ইনজুরি কতটা হয়েছে তা প্রপার চেক আপ করা ছাড়া বলতে পারছে না। আজান বসে আছে, বারবার ঘড়ি দেখছে। এমন সময় আজানের ফোন বেজে উঠলো। এত টেনশনের মাঝেও মোবাইল হাতে নিয়ে আম্মাজান লেখা দেখে মুচকি হেসে উঠল আজান। কল রিসিভ করতে বেসে উঠল মমতাময়ী চেহারাটা। আজানের মা ইশারায় জিজ্ঞেস করলো, আজ এত দেরি হচ্ছে কেন? কিছু কি ভুলে গেছিস? আজান মুচকি হেসে মায়ের মুখের দিকে তাকালো। মাঝে মাঝে আজানের খুব ইচ্ছে করে মায়ের মুখ থেকে আজান নামটা শুনতে, কিন্তু ভাগ্যের পরিহাস তার কখনো হয়েও উঠবে না। আজানের বয়স যখন 7 কি 8, তখন আজানের মায়ের গলার কোনো একটা অসুখ হয়। সেই সময় আজানের অবস্থা তেমন ভালো ছিল না, যার দরুন ভালো চিকিৎসা করাতে পারেনি। গ্রামের এক ডাক্তার থেকে চিকিৎসা নিয়েছিল। অনভিজ্ঞ গ্রাম্য ডাক্তারের হাতে চিকিৎসা হলে যা হয় আর কি। ভুল চিকিৎসা আর ভুল ওষুধের ফলে কথা বলার শক্তিটা পুরোপুরি হারিয়ে ফেলে। পরে বড় বড় ডাক্তার দেখিয়েও কাজ হয়নি।
আজান তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের ইচ্ছেটাকে নিজের মধ্যে লুকিয়ে ফেললো। মায়ের মুখটা দেখছে, এতেই অনেক। আর কি চাই? আজান মুচকি হেসে বলল, আসলে মা, তোমার ছেলে কোনো কিছুই ভুলেনি, বরং একটা সমস্যার কারণে আটকে গেছে, তাই তো দেরি হচ্ছে। তা না হলে তোমার ছেলে কখনো দিনটার কথা ভুলেছে? আজানের মা তার ছেলের কথায় মুচকি হেসে ইশারায় বলল, ঠিক আছে, বুঝেছি, কিন্তু কোথায় এখন তুই? আজান জানে অ্যাক্সিডেন্টের কথা বললে মা এখনই টেনশন শুরু করবে আর অসুস্থ হয়ে যাবে। যা বলার তা বাড়ি গিয়ে বুঝিয়ে বলবে। তাই কোনো রকম কথা কাটাতে বলল, মা, আমি এক ফ্রেন্ডের অসুস্থ বোনকে হাসপাতালে দেখতে এসেছি, তাই একটু বেশিই দেরি হচ্ছে। আজানের মা একটু চিন্তিত হয়ে ইশারায় বলল, ঠিক আছে, তাহলে ধীরে সুস্থে বাড়ি আয়, তাড়াহুড়ো করার দরকার নেই। আজান জানেন যতক্ষণ সে বাড়ি যাবে না ততক্ষণ মা খাবার মুখেও তুলবে না। তাই আজান মুচকি হেসে বলল, আমার ফিরতে হয়তো বিকেল হবে, তুমি খেয়ে নিও মা। আজানের মা মুচকি হেসে কল কেটে দিল। আজান জানে মাকে বলা বৃথা। বাবা মারা যাওয়ার পর থেকে এখন অবধি কখনো আজান মাকে রেখে খাবার খেয়েছে না, মা তাকে রেখে খাবার মুখে তুলেছে। আজান মোবাইল পকেটে রেখে জরুরি বিভাগের সামনে পায়চারি করতে লাগলো। মেয়েটা কেমন আছে সেই টেনশনে আজানের মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে কেটে গেল 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় 2জন ডাক্তার আবার জরুরি বিভাগে প্রবেশ করলো। আজানের অলরেডি হাত পা ঠান্ডা হয়ে এসেছে। এই ভেবে যে মেয়েটার খারাপ কিছু হয়ে গেল না তো। আজান পাশের একটা চেয়ারে বসে মেয়েটার সুস্থতা কামনা করছে। প্রায় 2.5 ঘন্টা পর ডাক্তাররা বের হলো। আজান উঠে ডাক্তারদের কাছে যেতেই একজন ডাক্তার বলল, ডোন্ট ওয়ারি, এখন সব ঠিক আছে। আজান স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? ডাক্তার মাস্ক খুলতে খুলতে বলল, মাথায় আঘাত লেগেছে, হাল্লা সহায় ছিল, তাই মাথায় মেজর কিছু হয়নি, তবে ডান পায়ের একটা হাড় ফেটে গেছে আর হাত পায়ের কিছুটা অংশ ছিলে গেছে। মাথায় পাওয়া ছোট তাড়াতাড়ি সেরে গেলেও পা ঠিক হতে সময় লাগবে। আজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওনাকে বাড়ি নেওয়া যাবে কখন? ডাক্তার মুচকি হেসে বলল, যেহেতু অবজারভেশনে রাখতে হবে না, তাই চাইলেও ওনার জ্ঞান ফেরার 1/2 ঘন্টা পর নিয়ে যেতে পারেন, তবে জ্ঞান ফেরার পর আরেকবার চেক আপ করতে হবে। আর হ্যাঁ, বাড়ি নেওয়ার পর ওনাকে প্রপার টেক কেয়ার করা লাগবে। আজান ডাক্তারের কথা মনোযোগ দিয়ে শুনে বলল, ঠিক আছে। ডাক্তারদের মধ্যে একজন মহিলা ডাক্তার আজানকে উদ্দেশ্য করে বলল, তবে মিস্টার, একটা কথা বলার ছিল। আজান ডাক্তারের হাবভাব দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ বলুন। ডাক্তার কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আঘাত কখনো কোনো ভুলের সমাধান হয় না, তাই ভালোবেসে বুঝিয়ে দেখুন, সে হয়তো নিজের ভুল শুধরে নেবে কিংবা আপনার মন মতো হয়ে যাবে। আজান ডাক্তারের কথার কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক হয়েই বলে উঠল, মানে কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার মলিন হেসে বলল, আপনার ওয়াইফের শরীরের অসংখ্য দাগ, কিছু পুরনো আর কিছু নতুন, প্রতিটা দাগ বেল্টের, তবে হাতের উপরে ফোড়া দাগটা আজকের বা কিনা লোহার খুন্তি টাইপের কিছু দিয়ে ফোড়া। প্রতিটা দাগ বলে দিচ্ছে কতটা যন্ত্রণা ছিল এই আঘাতগুলো। তাই বলছি, ভালোবেসে বুঝিয়ে দেখুন, হয়তো আঘাত করার প্রয়োজন পড়বে না। মহিলা ডাক্তারের কথায় আর সব ডাক্তার মাথা নিচু করে ফেলল, কারণ তারা হাতের পড়া দাগটা দেখেছে। আজান নিস্তব্ধ হয়ে গেছেন ডাক্তারের প্রতিটা কথা শুনে। আজানের শরীর শিউরে উঠল, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। মেয়েটা তার স্ত্রী নয়, ঠিক আছে, কিন্তু কেউ কিভাবে একটা মেয়েকে এতটা কষ্ট দিতে পারে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছে না আজান। ডাক্তার তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হারিয়ে যাওয়ার পর মর্ম বুঝে লাভ নেই, তাই হারানোর আগে আঁকড়ে ধরতে শিখুন। আজান চুপ করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। ডাক্তাররা সবাই প্রস্থান করলো, কিন্তু আজান এখন স্তব্ধ হয়েই আছে। ভেতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, মেয়েরা তো মায়ের জাত হয়, তবে তাদের আঘাত করে কেন? নিজেই নিজেকে প্রশ্ন করে চুপ হয়ে গেছে আজান, কারণ উত্তরটা জানা নেই তার।
দেড় ঘন্টা পর ফিট ফিট করে চোখ খুললে তিতির। শরীরটা ব্যথায় টনটন করে উঠেছে। তিতির চোখ খুলে আবার বন্ধ করলো। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সে এখানেও বেঁচে আছে। চোখ খুলতে চোখ জোড়া অশ্রুতে টইটুম্বুর হয়ে গেছে। ডান হাত উঠিয়ে চোখে জমে থাকা জল মুছতেই হাতের ব্যথায় কুকিয়ে উঠল তিতির। এমন সময় আজান তিতিরের কেবিনে প্রবেশ করলো। তিতিরের ব্যথাতুর আওয়াজ শুনে আজান দৌড়ে তিতিরের কাছে গেল। বড় ব্যস্ত হয়ে বলল, আপনি ঠিক আছেন? কোথায় লেগেছে? আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। আজান যেতে নিলেই তিতির আজানকে থামিয়ে দিয়ে বলল, না, ডাকতে হবে না, আমি ঠিক আছি। আজান পেছন ফিরে তিতিরের দিকে তাকিয়ে বলল, আর ইউ শিওর? তিতির অশ্রুসিক্ত চোখ জোড়া কিঞ্চিত নিচু করে বলল, হুম। আজান বেডের পাশে রাখা চেয়ারে বসলো। তিতির তা দেখে চুপ করে আছে। আজান এক পলক তিতিরের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে ফেলল। তিতির কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমাকে এখানে কে এনেছে? আপনি কি তা জানেন? আজান তিতিরের উপর পূর্ণ দৃষ্টি রাখলো। আজানের কাছে মেয়েটাকে ভালো করে নিয়েই মনে হচ্ছে, কিন্তু কথা বলা ছাড়া এই অসহায়ত্বের কারণ জানা যাবে না। তাই আজান বলল, আমি এনেছি, কারণ আপনার অ্যাক্সিডেন্টটা আমার গাড়ির সাথেই হয়েছিল। তিতির বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে আজানের দিকে তাকিয়ে বলল, রোজ তো অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেকেই মারা যায়, তাহলে আমি কেন বেঁচে গেলাম? আপনি আমাকে এখানে এনে বড্ড ভুল করলেন। আমি যেখানে পড়েছিলাম সেখানেই ফেলে চলে যেতেন। কথা বলতে বলতে তিতিরের চোখ জোড়া আবার অশ্রুবিন্দু জমা হতে লাগলো। একটা সময় পর সেই অশ্রু বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আজান নিষ্ফলক চেয়ে আছে তিতিরের দিকে। মেয়েটা যে নিজেকে বোঝা মনে করে তা আজানের বুঝতে বাকি নেই। এক সমুদ্র কষ্ট মেয়েটা চোখে উপসে পড়ছে। আজান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন? তিতির চোখের পানি মুছে বলল, আমার কোনো বাড়ি নেই। আর থাকার জায়গাটাতে আপনি থাকতে দিলেন না। আজান তিতিরের কথা বুঝতে না পেরে বলল, আমি থাকতে দিইনি মানে? তিতির আজানের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আজ মরে গেলে কেউ না কেউ তো ঠিকই কবর দিয়ে দিত। জীবিত থাকতে জায়গা না দিলেও মরলে ঠিকই সবাই 3.5 হাত জায়গা দিত। আপনি আমাকে এইখানে এনে বাঁচাননি, বরং হাজারবার তিলে তিলে মরার সুযোগ করে দিলেন। বড্ড ভুল করলেন বাসি, বড্ড ভুল করলেন। তিতিরের কথায় আজানের চোখ ভিজে উঠল। আজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ভুল যেহেতু আমি করেছি, শুধরে আমিই নিব। আজান উঠে কেবিনের বাইরে চলে গেল। তিতির আজানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। গায়ের উপর থেকে সাদা চাদরটা সরিয়ে ওঠার চেষ্টা করতে পায়ের ব্যথাটা তীব্র হয়ে উঠল, সাথে পা ভারী মনে হলো। তিতির চাদরটা পুরো সরিয়ে চমকে উঠল। ডান পায়ে প্রায় হাঁটু অব্দি সাদা প্লাস্টার করা। তিতির পায়ের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। জীবনটা এমন একটা দিকে মোড় নিয়েছে যেখানে অন্যের সাহায্য ছাড়া এক কদমও চলতে পারবে না। তিতির কাঁদতে কাঁদতে একটা সময় চুপ হয়ে গেছে। চোখে জলটাও আজ বেইমানি করছে। প্রত্যেকটা মিনিট শরীরের ব্যথা দ্বিগুণ হয়ে উঠছে। কিন্তু তিতিরের কাছে শরীরের চাইতে নিজের অসহায়তার ব্যাপারটা বেশি মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর আজান ডাক্তারকে নিয়ে তিতিরের কেবিনে প্রবেশ করলো। আজান তাকিয়ে দেখে তিতির সিটে হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির রেখে বসে আছে। আজানের কাছে অবাক লাগলো। এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ব্যথায় পাগল হয়ে যাওয়ার দশা হতো, কিন্তু মেয়েটা অদ্ভুত রকমের স্বাভাবিক হয়ে আছে। শুধু যে আজান তিতিরকে দেখে অবাক হয়েছে এমন না, ডাক্তার আর নার্সরাও আজানের মতো অবাক দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে আছে। ডাক্তার নিজের অবাকতার রেশ কাটাতে তিতিরকে জিজ্ঞেস করলো, এখন কেমন ফিল করছো? তিতির ডাক্তারের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, আমার পায়ে কি হয়েছে? আমি হাঁটতে পারবো কখন? এখন এসব খুলে দিন, আমি বাইরে যাব। ডাক্তার তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, শোনো মেয়ে, তুমি এখন হাঁটতে পারবে না। এখন কেন? বরং পা ঠিক হওয়া অবধি হাঁটতে পারবে না। তোমার ডান পায়ের হাড় পেটে গেছে, যার ফলে প্লাস্টার করতে হয়েছে। এখন থেকে ফুল বেড রেস্টে থাকতে হবে। সুস্থ হলে তারপর হাঁটতে পারবে। তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছে, চেকআপ শেষ হলে বাড়ি চলে যেতে পারবে। তিতির অশ্রুসিক্ত চোখ ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আমার তো বাড়ি নেই, তাহলে কোথায় যাব আমি? আপনি বরং পায়ের এসব খুলে দিন, আমি এমনিতেই চলে যাব। ডাক্তার দৃষ্টি ঘুরিয়ে আজানের দিকে চাইল। আজান তখন চোখের কোণে জমে থাকা জল মুছতে ব্যস্ত। আজান চোখ মুছে নিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল, আমার বাড়িতে যাবেন আর ওখানেই থাকবেন। তিতির কিছু বলতে নিবে তার আগেই আজান তিতিরকে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা শুনবো না।
আপনি তো মরতে চেয়েছেন, তো ভেবে নিন মরে গেছেন। এখন এই মৃত মানুষ আমি কোথায় নিয়ে যাব না ফেলে দেব সেটা আমার ব্যাপার। তিতির অশ্রুসিক্ত নয়নে আজানের দিকে তাকিয়ে আছে। তিতির নিজেই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। এইদিকে ডাক্তার আর নার্সও কিছু বুঝতে পারছে না, শুধু দুইজনের দিকে তাকিয়ে তাদের কথা শুনছে। আজান ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আমি বাইরে আছি, আপনার কাজ শেষ হলে আমাকে বলবেন। আজান সোজা কেবিন থেকে বেরিয়ে গেল। ডাক্তার আজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো। প্রায় 6:30 বাজতে চলল। আজান একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলো। একজন নার্সের সাহায্য নিয়ে তিতিরকে হুইল চেয়ারে বসিয়ে অ্যাম্বুলেন্স অবধি নিয়ে আসা হলো। তিতির পুরোটা সময় চুপ করেছিল। দুজন ওয়ার্ড বয় এসে তিতিরের হুইল চেয়ারটা অ্যাম্বুলেন্সে তুলে দিল। আজান ড্রাইভারকে কল দিয়ে গাড়ি পাঠিয়ে দিল। তিতির ডান হাতের তালুর দিকে তাকিয়ে আছে। ফোড়া দাগটা কেমন বিদঘুটে দেখাচ্ছে। হাতের রেখাগুলো পড়ার কারণে অদৃশ্য হয়ে গেছে। অনেকেই বলে হাতের রেখা দেখে নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে, কিন্তু যেখানে হাতের রেখাগুলো অদৃশ্য হয়ে গেছে সেখানে বলার মতো কিছুই থাকে না। তিতির যখন নিজের হাতের দিকে তাকিয়ে এসব ভাবছে, তখন আজান এসে তিতিরের হুইল চেয়ারের চাকাগুলো লক করে পাশের সিটে বসলো। তিতির আজানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। অ্যাম্বুলেন্সটা তার গন্তব্যে ছুটতে লাগলো। আজান ঔষধের প্যাকেটটা পাশে রেখে বলল, এতটা সময় পার হলো কিন্তু আপনার নামটা জানা হলো না। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? তিতির আজানের দিকে তাকিয়ে বলল, তিতির। তিতির বিনতে তাওহিদ। আজান মুচকি হেসে বলল, বাহ, বেশ সুন্দর নাম তো। তা আপনার বাবার নাম তাওহিদ? তিতিরের চোখ জোড়ায় অশ্রুকণা এসে বীর জমেছে। তিতির কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। আজান তিতিরের অবস্থা বুঝতে পেরে আর কিছু জিজ্ঞেস করলো না। পুরোটা পথ কারোর সাথে কেউ আর কথা বলেনি। তিতির বাইরে তাকিয়ে ছিল আর আজান তিতিরের দিকে। আজান তিতিরের হিসেবটা মিলাতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। যা জানার তা তিতির থেকেই জেনে নেবে। আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেল আজান। তিতিরকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নিল। অ্যাম্বুলেন্সের ভাড়া মিটিয়ে বিদায় দিয়ে দিল। সন্ধ্যা নেমে এসেছে 4-5টায়। এখনও আবছা আলো দেখা মিলছে। তিতির সেই আলোতে চারপাশটা দেখে নিচ্ছে। আজান তিতিরকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। বেল বাজার প্রায় সাথে সাথে দরজা খুলে গেল। দরজায় আজানের মা দাঁড়িয়ে আছে। আজান খুব একটা অবাক হলো না, কারণ এমনটাই হওয়ার কথা। আজান জানে তার মা দরজার সামনেই গুড়গুড় করছে। দরজা খুলে হুইল চেয়ারে বসা মেয়েটাকে দেখে আজানের মা ভয়কে গেল। আজান মা বলতে আজানের মা আজানকে থামিয়ে দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। তিতির তা দেখে হাসলো। অদ্ভুত সে হাসি, চোখ জোড়া নোনা জল সিক্ত আর ঠোঁটের কোণে হাসে। নিজের মানুষেরা জায়গা দেয়নি আর এরা তো পর। এদের থেকে কোনো আশা তিতির করেনি। তাচ্ছিল্যের হাসিটা নিজের জীবনকে নিয়েই ছিল। লোকে ঠিকই বলে, অবাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। আজান তিতিরের দিকে এক পলক তাকিয়ে তিতিরকে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। আজানের মা রেগে আজানের সামনে দাঁড়িয়ে ইশারা করে কিছু একটা বলল। আজান কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে উঠল। তিতির কিছুই বুঝল না, শুধু তাকিয়ে মা ছেলের কাণ্ড দেখছে। আজানের হাসি দেখে তার মায়ের রাগ দ্বিগুণ হয়ে গেল। আজান কোনো রকম হাসি থামিয়ে তার মায়ের দুগালে হাত রেখে আদুরো গলায় বলল, মা, তুমি যা ভাবছো তা মোটেও না। বিয়ে করার হলে কি বিয়ে করে হাত পা ভেঙে নিয়ে আসতাম? আজানের কথায় তিতির থমকে গেল। আজানের মা আজানের হাত ছাড়িয়ে ইশারা করে বলল, তাহলে কে এই মেয়েটা? আর বিয়ে করিসনি কেন? দেখতে তো মাশাল্লাহ। আজান নিজের মাথা চাপড়ে মায়ের হাত ধরে তিতিরের সামনে দাঁড় করিয়ে বলল, তোমাকে সব কথা পরে বলবো, আগে তিতিরকে রুমে নিয়ে যেতে হবে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আমার গাড়ির সাথে। আজানের মা অ্যাক্সিডেন্টের কথায় রেগে আজানের বাহুতে 2টা থাপ্পড় দিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসল। আজান মায়ের শাসন করার ধরন দেখে হেসে ফেলল। তিতির নিষ্পলক চেয়ে আছে আজানের মায়ের দিকে, বুঝতে পারছে না কি হচ্ছে। আজানের মা তিতির মাথায় হাত বুলিয়ে তিতিরের দুগালে হাত রাখল। তিতির আজানের মায়ের রেহেন আচরণে বাকরুদ্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছে এটা তার মা। চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। তিতির অবচেতন মন বারবার জানান দিচ্ছে স্নেহ ভরা হাত দুটো তার মায়ের।
তিতির মা বলে ডুকরে কেঁদে উঠল। তিতিরের বলা মা শব্দটা ঠিক মতো শোনা না গেলেও তিতিরের কান্না দেখে আজানের মা ভয়কে গেল। আজান নিজেও চমকে উঠল। আজানের মা তিতিরের চোখের পানি মুছে দিয়ে ইশারায় কিছু বলল, কিন্তু তিতির কোনো কিছুই বোধগম্য হলো না। তিতির অশ্রুসিক্ত নয়নে আজানের দিকে তাকালো। আজান তিতিরের দিকে তাকিয়ে বলল, মা বলছে আপনি কাঁদছেন কেন? মাথায় কি বেশি ব্যথা করছে? তিতির অবাক হয়ে আজানের মায়ের দিকে তাকিয়ে আছে। ভাবছে উনি মুখে কিছু বলছে না কেন। আজান বুঝতে পেরেছে তিতির কেন অবাক হচ্ছে। আজান আবার বলল, মা কথা বলতে পারে না, তাই যা বলার সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তাই হয়তো আপনি বুঝতে পারেননি। তিতির মায়া ভরা চোখে আজানের মায়ের দিকে তাকালো। আজানের মা তিতিরের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে দাঁড়ালো। আজান কিছু বলবে তার আগেই আজানের মা ইশারা করে বলে, মেয়েটা কতটা ব্যথা পেয়েছে দেখেছিস? কালই আমি তোর ঘাড়ে ভেঙে ফেলবো। এখন ড্যাব ড্যাব করে না তাকিয়ে ওকে নিয়ে আমার ঘরে আয়। আজান বরাবরের মতো মায়ের বকুনি খেয়ে হেসে উড়িয়ে দিল। আজানের হাসি দেখে তার মা রেগে রুমে চলে গেল। আজান মুচকি এসে ওষুধের প্যাকেটটা টেবিলের উপর রেখে তিতিরকে নিয়ে মায়ের রুমের দিকে যেতে যেতে বলল, কাল আমার ঘাড়ি ভেঙে ফেলবে বুঝলেন? আজানের কথায় তিতির অবাক হয়ে কান্না জড়ানো গলায় বলল, কেন? আপনার তো কোনো দোষ নেই। তাহলে? আজান মুচকি হেসে বলে, মা মুখে বলেছে কিন্তু কিছু করবে না, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আজানের মা নিজের রুমে তিতিরের থাকার ব্যবস্থা করলো। আজান তিতিরকে মায়ের রুমে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল। এইদিকে আজানের মা তিতিরকে ধরে বিছানায় বসিয়ে দিল। তিতির পুরোটা সময় চুপ করেছিল। তিতিরের কাছে নিজেকে খুব বেশি অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এখন অপ্রয়োজনীয় জিনিস যা ওনারা বাধ্য হয়ে ফেলতে পারছে না। তিতির প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু কামনা করছে। পরে নির্ভরশীল জীবনের চাইতে তিতিরের কাছে মৃত্যুই বেশি সহজ মনে হচ্ছে। আজানের মা তিতিরকে আধশোয়া করে বসিয়ে একটা কলম আর ডায়েরি নিয়ে এলো। তিতির আজানের মায়ের কাণ্ড দেখছে বসে বসে। আজানের মা ডায়েরি খুলে প্রথম পাতায় কিছু লিখে তিতিরের দিকে বাড়িয়ে দিল। তিতির ডান হাত দিয়ে তা নিতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল। তিতিরের ব্যথাতুর আওয়াজ শুনে আজানের মা ডায়েরি বিছানায় রেখে দিয়ে তিতিরের হাত ধরে ব্যথার উৎস খুঁজতে গিয়ে চমকে উঠল। এতটা বিভৎস অবস্থা হাতের যে আজানের মায়ের চোখ জোড়ায় ভিজে উঠল। উনি ডায়েরি হাতে নিয়ে তিতিরের দিকে ঘুরালো। তিতির চোখের জল মুছে ডায়েরির দিকে তাকিয়ে দেখে ডায়েরিতে গোটা গোটা অক্ষরে লেখা, তুমি এইখানে একটু বসো মা, আমি তোমার জন্য খাবার আর ওষুধ নিয়ে আসি। তিতির আজানের মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কিছু খাবো না আন্টি, আপনি শুধু শুধু কষ্ট করছেন। আজানের মা ডায়েরিতে আবার লিখে তিতিরের দিকে ঘোরালো, যেখানে লেখা কোনো কথা না, আমি যা বলছি তাই হবে, তুমি একটু বসো মা। তিতিরের কাছে লেখাটাতে অধিকার বোধ আর শাসন দুটোই মনে হলো। তিতির মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। তিতির হাসি দেখে আজানের মা তাড়াতাড়ি রুমের বাইরে চলে গেল। তিতির বসে বসে রুমটার চারদিকে পর্যবেক্ষণ করছে। এদিকে কিচেনে আজানের মা তিতির আর আজানের জন্য খাবার বানাচ্ছে। আজান পাশে দাঁড়িয়ে আজকের ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলছে। আজানের মা এক পর্যায়ে কেঁদে উঠল। এতটুকু ছোট একটা মেয়েকে এতটা কষ্টের মধ্যে মেনে নিতে পারেনি তিনি। আজান মাকে সান্ত্বনা দিয়ে বলল, তাই আমি তিতিরকে এইখানে নিয়ে এসেছি। আজানের মা চোখ মুছে ইশারায় বলল, একদম ঠিক করেছিস, আজ থেকে এইখানেই থাকবে, কোথাও যেতে দিব না। আজান মায়ের মাথায় কথায় মুচকি হাসলো। আজান জানে তার মা এমনটাই বলবে। আজানের মা খাবারের ট্রে নিয়ে রুমে চলে গেল। মায়ের সাথে আজানও ওষুধের প্যাকেটটা নিয়ে টেবিলের উপর থেকে নিয়ে রুমে ঢুকল। তিতির খাটের কার্নিশের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে শরীরের ব্যথাটা কয়েকশো গুণ বেড়ে গেছে। ইতিমধ্যে শরীরে জ্বর চলে এসেছে। আজানের মা তিতিরকে এইভাবে মাথা ঠেকিয়ে রাখতে দেখে খাবারের ট্রে আজানের হাতে ধরিয়ে দিল। আজানের মা তিতিরের কপালে হাত রেখে চমকে উঠল। এত জ্বর মেয়েটার শরীরের। কারো হাতের স্পর্শ পেয়ে তিতির চোখ খুলে তাকায়। আজানের মা আজানের দিকে তাকিয়ে ইশারা করে বলল, মেয়েটার জ্বরে ফুরে যাচ্ছে।
আজান তিতিরের দিকে এক পলক তাকিয়ে বলল, ডাক্তার বলেছে ব্যথার কারণে জ্বর আসবে, তাই খাবার খাইয়ে ওষুধগুলো নিয়ম করে খাইয়ে দিতে হবে, তাহলে ব্যথা কমবে, সাথে জ্বরটাও। আজানের মা তিতিরের পাশে বসে খাবারের ট্রে থেকে প্লেট নিয়ে তিতিরকে খাইয়ে দিতে লাগলো। তিতির নিজেও কিছু বলল না, বরং মায়ের মতো কারো আদর, স্নেহ, ভালোবাসা লুফে নিতে ব্যস্ত সে। আর নিবেই বা না কেন? মা বাবা মারা যাওয়ার 2 বছর পার হলো, এই 2 বছরও কেউ এমন যত্ন করে খাইয়ে দেয়নি। তাই তো তিতির চুপচাপ আজানের মায়ের হাতের খাবার খেয়ে নিচ্ছে। আজান চেয়ারে বসে খাবার খাচ্ছে, পুরো দিন কিছুই খাওয়া হয়নি। তিতিরকে খাইয়ে প্লেট রেখে ওষুধের প্যাকেটটা খুলে বসে আছে আজানের মা। আজান নিজেও খাবার শেষ করলো। তখন আজান তার মাকে ওষুধগুলো বুঝিয়ে দিল। একটা একটা করে ওষুধগুলো খুলে দিয়ে আজানের দিকে তাকে ইশারা করে বলল, এতটুকু একটা মেয়ে এতগুলো ওষুধ খাবে কীভাবে? আজান তিতিরের দিকে তাকিয়ে বলল, এতটুকু মেয়েটার তো কম অসুখ না, তাই তো এত ওষুধ খেতে হচ্ছে মা। আজানের মা তিতিরকে ওষুধ খাইয়ে দিয়ে ঠিক করে শুয়ে দিল। তিতিরের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুমালা, কারণ আজ যে মাকে খুব বেশি মনে পড়ছে। মা থাকলে ঠিক এইভাবেই যত্ন নিত। আজানের মা তিতিরের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে চুলে হাত বোলাতে লাগলো। তিতির আস্তে আস্তে চোখ বুজে নিল। আজান খাবারের প্লেটগুলো নিয়ে যাওয়ার সময় তিতিরকে একবার দেখে বাইরে বেরিয়ে গেল। রাত প্রায় 12:30টার দিকে আজান মায়ের রুমে ঢুকলো। মায়ের দরজা সবসময় খোলা থাকে, তাই খুব একটা অসুবিধা হলো না। রুমে ঢুকে দেখে তিতির একপাশে ঘুমিয়ে আছে, আর তার পাশে খাটের কার্নিশে মাথা ঠেকিয়ে মা ঘুমিয়ে আছে। আজান মায়ের পাশে বসে মায়ের মাথায় হাত বুলিয়ে বালিশ ঠিক করে দিয়ে মাকে ঠিক মতো শুইয়ে দিল। মায়ের গায়ে আরেকটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে উঠে আসতে হাত টান পড়লো আজানের। আজান তাকিয়ে দেখে তার মা হাত ধরে আছে। আজান মুচকে এসে পাশে বসলো। আজানের মা ইশারা করে বলে, মাকে দেখতে এসেছিস? আজান মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বলল, প্রতিদিনের মতো মাকে দেখতে এসেছি, তবে আজ তিতিরকেও দেখতে এসেছি মা। আজানের মা তিতিরের দিকে এক পলক তাকিয়ে বলে, মেয়েটা অনেক কষ্ট ঘুমিয়েছে, ঘুমের মধ্যে কিছুক্ষণ পর পর কেঁদে ওঠে, কাল একবার ডাক্তারকে আসতে বলিস। আজান মায়ের কথায় সায় দিয়ে উঠে দাঁড়ালো। তিতিরকে আরেকবার দেখে নিজের রুমের দিকে অগ্রসর হলো। আজানের খুব ইচ্ছে হচ্ছে তিতিরের সম্পর্কে জানতে, তিতিরের অসহায়তার কারণ খুঁজতে। আজান জানে তিতির নামক মেয়েটা নিজের কষ্টের ভার বইতে পারছে না, হয়তো কষ্টটাও বিশাল। তিতিরের কষ্টের ভাগ নেওয়ার একটা সুপ্ত ইচ্ছে আজানের মনে উকি দিচ্ছে। আজান সেই ইচ্ছেটাকে সুপ্ত রেখে নিজের রুমের দিকে অগ্রসর হলো। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। পুরো দিনের ক্লান্তি বর করাতে নিমেষে ঘুমিয়ে পড়ল আজান। শীতের সকালের মিষ্টি রোদ মুখে পড়তে আজান জেগে উঠল। চোখ খুলে কিছুক্ষণ চুপ করে শুয়েছিল। হুট করে কালকের ঘটনা আর তিতিরের কথা মনে হতেই লাফিয়ে উঠে বসলো। পাশ থেকে টি শার্ট নিয়ে মায়ের রুমের দিকে রওনা দিল। টি শার্ট পরে মায়ের রুমে ঢুকে দেখে তিতিরকে মা খাটে বসাচ্ছেন। তিতির বাম হাতের উল্টো ফিট দিয়ে বারবার চোখ মুছছে। আজানকে দেখে তার মা ইশারায় বলল, দেখ মেয়েটা কাঁদছে আর বারবার বলছে কোথায় যেন চলে যাবে, ওকে নাকি বাঁচিয়ে ভুল করেছে, সে বাঁচতে চায় না। মায়ের কথা শুনে আজানের মেজাজ গরম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে তিতিরের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করেই ছাড়বে, কিসের এত দুঃখ তার, কেন এমন করছে সে? আজান এক প্রকার দমকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এই মেয়ে, কি সমস্যা আপনার? কিসে এত দুঃখ যে মরে যেতে চাইছেন? বলুন কি সমস্যা? সমস্যাটা কি? আজানের দমকে তিতির ভয় পেয়ে মৃদু কেঁপে উঠল। আজানের মা আজানের এহেন আচরণে রেগে গেল। আজান এবার কিছু বলবে, তার আগে তিতির বলে ওঠে, বেঁচে থাকাটাই সমস্যা, এই যে এখন কারো ঘাড়ের উপর বোঝা হয়ে আছে সেটাই সমস্যা। আজান তিতিরের দিকে তাকিয়ে আছে। আজানের মা অবাক হয়ে তিতিরের কথা শুনছে। তিতিরের বাম হাত দিয়ে চোখ মুছে আজানের দিকে তাকিয়ে বলে, মা বাবার সাথে চলে গেলে হয়তো এতটা সমস্যায় পড়তে হতো না। আপনার তো মা আছে, তাই আগলে রাখার মানুষটাও আছে, কিন্তু আমার কি আছে? মা নেই, বাবা নেই, নিজের বাড়িটা নিজের নেই। নিজের বাড়িতে মেড সার্ভেন্টের মতো থাকতে হয়েছে।
রুম থেকে বেরিয়ে স্টোর রুমে থাকতে হয়েছে। ফান থেকে চুন খসলে গায়ে হাত তুলেছে। জানেন, তাতেও সমস্যা ছিল না, কিন্তু আমি মেয়েটার জন্য যে নিজের বাড়িটাও সুরক্ষিত ছিল না। দিনটা কোনো রকম কাটালেও পুরো রাত এই ভয়ে কাটানো লাগতো যে ঘরে থাকা নরপশুর হাতে আত্মসম্মান না বিসর্জন দিতে হয়। মানুষ বলে পরিবার থেকে আপন কেউ নেই। আমার পরিবার তো শুধু আমার বাবা মা ছিল না, আরও অনেকেই ছিল। কই, তারা তো কেউ আমার আপন না। 2 বছরে দেখিয়ে দিয়েছে তারা ঠিক কতটা আপন। আপন হলে একটা মেয়েকে এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হতো না। নিজের বাড়িতে টিকে থাকার জন্য এতটা সংগ্রাম করতে হতো না। একটা মেয়ে যে নিজের বাড়িতে প্রতিটা সেকেন্ড শ্রীয়তাহানির ভয়ে থাকে, সে বাইরে বের হলে কোথায় আর ভালো থাকবে, তারা সেটা অবধি ভাবেনি। এখন দেখুন না, নিজের পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা অবধি নেই। আমি বোধহয় প্রথম একটা মেয়ে যে অ্যাক্সিডেন্টের পর হাসি মুখে মৃত্যুকে বরণ করতে চেয়েছি, কিন্তু তা তো আর হয়ে ওঠেনি, বরং মায়ের সমান আরেকজনের উপর ভর করে বেঁচে আছি। বিশ্বাস করুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, এতে আমি একটু কৃতজ্ঞ নেই। আমি মনে করি তিল তিল করে কষ্ট পেয়ে মরা চাইতে একবারে মেরে ফেলা ভালো। তাই আমাকে একেবারে মেরে ফেলুন, প্লিজ মেরে ফেলুন। কথা শেষ করতেই তিতিন ডুকরে কেঁদে উঠল। আজান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখের কোণে নোনা জল জমে গেছে, বলার মতো কোনো ভাষা নেই আর। আজানের মায়ের চোখের জল বাদ মানছে না। তিনি চোখের পানি মুছে তিতিরের মাথাটা আলতো করে বুকে চেপে ধরল। এতে তিতির আজানের মাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। তিতিরের প্রতিটি কষ্ট এক প্রকার চিৎকার করে বেরিয়ে আসছে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ার আগে মুছে নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল আজান। আজানের কাছে এইখানে আর এক মুহূর্তের টিকে থাকা দেয়। আজান ভেবেছিল বাবা নেই, তাই তার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। এখন বুঝতে পারছে তিতিরের জীবনটা তার জীবন থেকে কয়েকশো গুণ বেশি দুর্বিষহ হয়ে আছে। তিতিরের জায়গায় অন্য কোনো মেয়ে হলো হয়তো আরও আগে মরে যেত। তিতির কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। 2 বছর তো আর কম কাঁদেনি। আজানের মা তিতিরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিতির তার ক্লান্ত পরিশ্রান্ত মাথাটা তার গায়ে এলিয়ে দিল। আজানের মা তিতিরকে এইভাবে দেখে আস্তে করে বিছানায় শুয়ে গায়ের উপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে সোজা আজানের রুমে ঢুকলো। তখন আজান রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। মাকে রুমে দেখে ব্রু কুঁচকে তাকালো আজান। আজান কিছু জিজ্ঞেস করবে তার আগে উনি আজানকে থামিয়ে দিয়ে ইশারায় বলল, আজ অফিস থেকে আসার সময় তিতিরের জন্য শপিং করে নিয়ে আসবি, তা না হলে আমি কিন্তু একা একা চলে যাব। আর হ্যাঁ, শাড়ি একদম না, কিন্তু ভালো দেখে জামা নিয়ে আসবে। আজান কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মিস আনিতা শেখ, মাদার অফ আজান শেখ। আপনার কথা আমি কখনো ফেলেছি, আজও ফেলব না। আজানের মা আনিতা আজানের বাহুতে 2 থাপ্পড় দিয়ে ইশারা করে বলল, মায়ের দুষ্টুমি না, আচ্ছা করে ফেটাবো তোকে। আজান শব্দ করে হেসে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, পুরো পৃথিবী তো মাকে ঘিরে, তাহলে তার সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব? আনিতা ছেলের কাণ্ড দেখে হেসে দিল। ছেলেটা তার একদম পাগলাটে। ছেলের মাথায় হাত বুলিয়ে ইশারায় বলল, হয়েছে, থাকার বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি নাস্তা করে যা, মেয়েটিকে তো খাইয়ে দিতে হবে। বড্ড মায়াবী মেয়েটা, কোথাও যেতে দিব না, প্রয়োজনে বেঁধে রেখে দিব। আজান মায়ের কথায় হেসে উঠে বলে, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, খিদে লেগেছে। আনিতা শেখ ছেলের কথায় তাড়াহুড়ো করে ডাইনিং রুমে চলে গেল। আজান নাস্তা করেই বেরিয়ে গেল। আজানের মা আনিতা শেখ তিতিরকে নাস্তা খাইয়ে দিল। নিয়ম মাফিক ওষুধগুলো দিয়ে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ালো। পুরো দিন তিতিরের সাথে গল্প করে কাটিয়ে দিল আনিতা শেখ। কথা বলতে না পারলেও ডায়েরির প্রায় অর্ধেক লিখে শেষ করে ফেলেছে। তিতির ইতিমধ্যে আজানের সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলেছে। আজান দুপুরে আসার সময় তিতিরের জন্য শপিং করে নিয়ে আসে। তা দেখে তিতির অনেকবার মানা করে, কিন্তু এতে আজান গম্ভীর মুখে তিতিরকে বলে, আপনাকে বাঁচিয়ে যেহেতু আমি ভুল করেছি, তাই আমার ভুলটাকে আমার মতো করে থাকতে দিন। বাঁচিয়ে ভুল না করলে এতক্ষণে মরে যেতেন। তাই এখন থেকে বাবুন মরে গেছেন, আজ থেকে কোনো রকম মন মানি করবেন না। না মানে না। আনিতা শেখ ছেলের কথা শুনে চুপ করে আছে, কারণ আজানকে উনিই শিখিয়ে পড়িয়ে এনেছেন যাতে তিতির কোনো ব্যাপারে না করতে না পারে।
আজান কথাগুলো একদমে বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আনিতা শেখ ডায়েরির পাতায় কিছু লিখে তিতিরকে দেখায়। তিতির তাকিয়ে দেখে ডায়েরিতে লেখা, আমার ছেলের মাথা অনেক গরম, কাল থেকে হয়তো বুঝতে পারেনি, কথা না শুনলে আমাকে বকবে, তাই প্লিজ কোনো কিছুতে অমত করে না। তিতির লেখাগুলো পড়ে আনিতা শেখের দিকে তাকিয়ে দেখে উনি খুব অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। তিতির চায় না নিজের জন্য অন্য কারো ঘরে অশান্তি সৃষ্টি হোক, তাই অনিতা শেখ যা বলেছেন তাই মেনে নিল। এর মধ্যে কেটে গেল 2 দিন। 2 দিনে আজান তিতিরের সাথে আর একটা কথাও বলেনি। আজ শুক্রবার, আর অফিস বন্ধ হওয়াতে আজান বাড়ি থেকে বের হয়নি। সকাল 9:30টার দিকে অনিতা শেখ তিতিরকে নিয়ে গার্ডেন এরিয়াতে আসে। তিতির এই বাড়িতে আসার পরেই প্রথম বাড়ির বাইরে বেরিয়েছে। তিতিরকে নিয়ে বাগানটা একবার ঘুরে দেখলো অনিতা শেখ। তিতিরকে নিয়ে বাড়ির ভেতর চলে যাবে এই সময় তিতির বলে ওঠে, আন্টি আমি কিছুক্ষণ থাকি এইখানে। অনিতা শেখ কিছু একটা ভেবে মাথা নাড়ালো। তিতিরকে রেখে উনি ভেতরে চলে গেল। তিতির বাম হাত দিয়ে হুইল চেয়ারটা কষ্ট করে একটুখানি এগিয়ে নিয়ে গেল। সামনে থাকা ফুল গাছগুলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে বারবার। তিতিরের হাতের স্পর্শে একটা ফুল নিচে পড়ে গেছে, তা দেখে তিতিরের মনটা খারাপ হয়ে গেল। তিতির ফুলগুলো থেকে হাত সরিয়ে নিবে এমন সময় পেছন থেকে তিতির বলে ডেকে উঠল আজান। আজান এই প্রথম তাকে নাম ধরে ডেকেছে। এই তিতির এক পর্যায়ে চমকে ওঠে, হাত গুটিয়ে ফেলল। তিতিরের বয়ে পেয়ে চমকে ওঠা আজানের দৃষ্টি এড়ায়নি। আজান মুচকি এসে সামনে এগিয়ে গেল। এইদিকে তিতির শক্ত হয়ে বসে আছে, না পারছে ফিরতে, পেছনে ফিরতে, না পারছে বসে থাকতে। আজান তিতিরের সামনে দাঁড়িয়ে তিতিরের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, ভয় পেয়েছেন? তিতির চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। এই প্রথম সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কথার উত্তর দিতে সংকোচ বোধ করছে। আজান বুঝতে পারলো তিতির তার কথার উত্তর দিতে সংকোচ বোধ করছে। তিতিরকে স্বাভাবিক করতে আজান বলে উঠল, আচ্ছা তিতির, আপনি আমার নাম জানেন? তিতির মাথা নেড়ে বলল, হ্যাঁ জানি, আপনার নাম আজান শেখ। আজান মুচকি এসে বলল, আপনি কিভাবে জানলেন? আমি তো বলিনি, আর মা তো কথা বলতে পারে না। তাহলে? তিতির আজানের দিকে এক পলক তাকিয়ে বলল, আন্টি কথা বলতে পারে না তো কি হয়েছে, লিখতে তো পারে। আজান বাগানে রাখা বেতের চেয়ারগুলো থেকে একটা চেয়ার টেনে তিতিরের পাশে বসল। তিতির আর চোখে তাকিয়ে চুপ করে গেল। আজান তিতিরের কোলের উপর রাখা ডায়েরিটা রেখে নিতে গেলে তিতির তা বাম হাত দিয়ে ডায়েরিটা সরিয়ে ফেলে। আজান অবাক হয়ে বলল, আরে সরালেন কেন? দেখি আমিও একটু পড়ি। তিতির নাকচ করে বলল, পড়া যাবে না, এখানে আন্টির কথা যা আমাকে বলেছে, আপনি কেন পড়বেন? আজান মুচকি এসে মাথা চুলকে বলে, ঠিক আছে পড়ব না। তিতির ডায়েরিটা আবার নিজের কোলের ওপর রাখে। আজানের দিকে তাকিয়ে বলল, আমি একটা বাড়তি টেনশন হয়ে গেলাম, তাই না? আজান সামনের গাছগুলোর দিকে তাকিয়ে বলল, আপনি নিজেকে বড্ড বেশি অপ্রয়োজনীয় মনে করেন, তাই এই কথা মনে হচ্ছে। ইভেন আমাদের কাছে আপনাকে তেমন মনে হলে আমরাও আপনাকে বাড়তি টেনশন ভাবতাম। আজান তিতিরের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মা কিংবা আমার কাছে সেটা মনে হচ্ছে না। তিতির জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, এত বেশি ভালো হবেন না। বেশি ভালো মানুষগুলো একটা সময় খুব বেশি কষ্ট পায়, কারণ তারা ছলনা করতে পারে না, মিথ্যা মায়া দেখাতে পারে না, আর না পারে আঘাত করতে। আজান তিতিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, আমার মা বলে আপনি পিচ্ছি একটা মেয়ে, কিন্তু মা তো জানে না পিচ্ছি মেয়ে ফাঁকা কথা বলে। তিতির আজানের কথায় মুচকি এসে বলে উঠল, আমি এতটাও পিচ্ছি না, 22+, বুঝেছেন? আজান শব্দ করে হেসে উঠে বলল, মা ঠিকই বলে পিচ্ছি মেয়ে। আজানের কথায় তিতির অবাক হয়ে বলে, পিচ্ছি? আজান ভাবুক হয়ে বলল, তা নয় তো কি, আমার কাছে তো পিচ্ছি। তিতির আজানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? আজান ব্রুকুসকে তাকিয়ে বলল, অনুমতি নেওয়ার কি আছে, বলে ফেলুন। তিতির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আন্টির কাছে শুনেছি আপনার মাথা অনেক গরম, মানে বদমেজাজি টাইপের কিছু, কিন্তু আমার কাছে তা মনে হয় না। তিতিরের কথায় আজান হাসি আটকে রাখতে পারল না। এক প্রকার হাসতে হাসতে বলে, সিরিয়াসলি মা এটা বলেছে? আমি শিওর আপনাকে ভয় দেখানোর জন্য বলেছে। আজানের হাসি দেখে তিতির মিনমিন করে বলে উঠল, আমি জানতাম এমনটাই হবে। আজান হাসি থামিয়ে বলল, বাট ওইটা বলেছে যাতে আপনি কোনো কিছুতে অমত না করেন। তিতির ডায়েরির
উপরে হাত বুলিয়ে বলল, তবে আন্টি অনেক ভালো, ওনার মধ্যে এখনও বাচ্চা সুলভ আচরণ আছে। আচ্ছা আন্টি কথা বলেন না কেন? আজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বেশি না, 21 বছর হলো কথা বলে না। আজানের কথায় তিতির চকিত হয়ে তাকালো। আজান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমরা তখন গ্রামে থাকতাম। 7 বছর শেষে সদ্য 8 বছরে পদার্পণ করেছে। তখন মায়ের আস্তে আস্তে গলার সমস্যা শুরু হয়। প্রথম পাত্তা দেয়নি অবশ্য। যাদের টাকা পয়সা বেশি থাকে তারা সামান্য জ্বর হলেও ডাক্তারের কাছে ছুটে যায়। আমাদের এত টাকা পয়সা ছিল না, তাই মায়ের অসুখটাও চোখে পড়েনি। আর মাও খারাপ লাগাটা বলতো না। আস্তে আস্তে সমস্যা বাড়তে লাগলো। তা দেখে বাবা মাকে নিয়ে আমাদের গ্রামের ডাক্তারের কাছে ছুটে যায়। মায়ের চিকিৎসা শুরু হয়, কিন্তু আমরা বুঝতে পারিনি মায়ের এই চিকিৎসাটা মায়ের জন্য কাল হয়ে দাঁড়াবে। অনভিজ্ঞ গ্রাম্য ডাক্তার তার উপর ভুল ওষুধ ব্যাস মায়ের কথা বলা চিরতর বন্ধ হয়ে গেল। পরে বড় বড় ডাক্তার দেখিয়ে লাভ হয়নি। কথা শেষ করে তিতিরের দিকে তাকিয়ে দেখে তিতি চোখ মুছছে। আজান মুচকি হেসে বলল, আপনি একদম আমার মায়ের মতো, যে কোনো কথায় কেঁদে ফেলেন। তিতির চোখ মুছে বলল, কেউ সুখে থাকলে কাঁদে না, বুঝলেন? আজান মুচকি হেসে উঠে দাঁড়িয়ে বলল, বুঝলাম, এবার চলুন বাগান ঘুরে দেখি, আমার মায়ের নিজের হাতে সাজানো বাগান। তিতির ডান হাতের তালুর দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বলল, আপনি যান, আমি না হয় পরে ঘুরে দেখব। আজান তিতিরের অবস্থা বুঝতে পেরে হুইলচেয়ারে হাতল ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলল, আবি নেহি তো কাবি নেই, বাকির নাম ফাঁকি, বুঝলেন? তিতির সামনে তাকিয়ে বলল, আপনি আমার বড়, তাই আপনাকে আপনি করে বলবেন না, শুনতে কেমন জানি লাগে। যেহেতু আমি আপনার ছোট, তাই তুই কিংবা তুমি করে বলতে পারেন। আজান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছোটবেলার বন্ধু ছাড়া কাউকে তুই করে বলি না, ঠিক আছে? তোমাকে তুমি করেই বলবো। তিতির মাথা নেড়ে সম্মতি দিল। আজান তিতিরকে নিয়ে পুরো গার্ডেন এরিয়াটা ঘুরে দেখলো, সাথে তিতিরকে বাগানের গাছগুলো সম্পর্কে বলল। বেশ কিছুক্ষণ পর আনিতা শেখ তিতির আর আজানকে ডাক দিল। আজান তিতিরকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। তিতিরের জীবনটা অন্যদিকে মোড় নিলেও দুর্বিষহ জীবনটা আগের মতো দুর্বিষহ না হলেও একা সময় ঠিকই আগের কথা আর আঘাতগুলোকে স্মরণ করিয়ে দেয়। এর মধ্যে কেটে গেল 5টা দিন। এই 5 দিনে তিতির আনিতা শেখ আর আজানের সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। ডাক্তার এসে তিতিরের মাথার ব্যান্ডেজটা খুলে ওয়াশ করে দিয়েছেন। তিতিরের হাতের গা অনেকটাই শুকিয়ে গেছে। সন্ধ্যায় আনিতা শেখ তিতিরের চুল আঁচড়ে দিচ্ছে। এমন সময় আজান অফিস থেকে ফিরল। চেঞ্জ না করে মায়ের রুমে এসে হাজির। আজানকে দেখে তিতির মাথায় ঘোমটা দিয়ে বসলো। আজান হাতে করে আনা 2টো প্যাকেট বিছানার উপর রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা আমি ফ্রেশ হয়ে আসছি, পুরো প্যাকেটগুলো খোলো। আনিতা বিরক্ত ভঙ্গিতে ছেলের দিকে তাকিয়ে আছে। আনিতা শেখের মতে তার ছেলেটা একদম। আজান মায়ের ছাউনি উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে গেল। তিতির আজানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘোমটা খুলে দিল। আনিতা শেখ ভাবলেছেন ভাবে তিতিরের চুল আঁচড়ে সুন্দর করে বেনি করে দিয়েছে। তিতিরের বেনি করা একদম পছন্দ নয়। তিতির মুখ ফুলিয়ে বলল, আন্টি বেনি পছন্দ না। আনিতা শেখ 5 থেকে ডায়েরিটা লিখলো, কিন্তু তোমাকে তো দুবেনিতে একদম পিচ্ছি পরির মতো লাগছে। আনিতা ডায়েরিটা তিতিরকে দিল। তিতির লেখাটা পড়ে আনিতা শেখকে জড়িয়ে ধরে বলল, জানো আন্টি, আমি যখন বেনি করতে মানা করতাম তখন আমার মা ঠিক এমনটাই বলতো। আনিতা শেখ মুচকি এসে তিতিরের কপালে চুমু দিয়ে ইশারায় বলল, আমিও কিন্তু তোর মা। তিতির এই প্রথম আনিতা শেখের ইশারায় বলা কথাটা বুঝলো। তিতির মুচকি এসে বলল, আরেকটা মা। আনিতা শেখ ব্রু কুচকে তাকিয়ে আছে। তিতির তার কথা কিভাবে বুঝলো তা ভাবছে। তিতির কিছু বলবে এমন সময় আজান এসে উপস্থিত। আজান দ্রুত ব্রু কুচকে তাকিয়ে বলল, দুই ড্রামা কুইন বসে আছে কি করতে? বললাম, আর কি করলো? আনিতা শেখ আজানের দিকে চোখ রাঙিয়ে দিতে আজান মুচকি এসে বলল, মেরি মা, প্যাকেটে তোমার প্রিয় ফুচকা আছে, তাই চোখ রাঙানি পরে দিও। তাড়াতাড়ি বসে স্কুল ছাত্রীকে নিয়ে ফুচকা খাও। স্কুল ছাত্রী বলায় তিতির একদম অপ্রস্তুত হয়ে পড়লো। আনিতা শেখ আজানের বাহুতে 2টো থাপ্পড় দিয়ে ইশারায় বলল, কোথায় দেখলি স্কুল ছাত্রী? ভালো করে তাকিয়ে দেখ, মেয়েটা একদম পিচ্ছি পরির মতো লাগছে। আজান মায়ের বকুনিয়ার মার খেয়ে শব্দ করে হেসে উঠে বলল, সরি মা,
সরি মা, আর কখনো তোমার দুবেনিওয়ালা পিচ্ছি পরি কি স্কুল ছাত্রী বলবো না। আজানের এহেন কথায় তিতির মুখ ফুলিয়ে বসে আছে। আনিতা শেখ ছেলের দুষ্টুমির কাছে হার মেনে কিচেনে বাটি আনতে চলে গেল। আজান বিছানার অন্য প্রান্তে বসে তিতিরের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, মুখ ফুলিয়ে রাখলে তোমাকে আরও বেশি পিচ্ছি লাগে। তিতির ব্রুকুসকে তাকিয়ে বলল, আর আপনাকে বুড়ো চাচা লাগে। আজান চকিত হয়ে তিতিরের দিকে তাকালো। আজানের তাকানো তিতির মুখ চেপে হেসে উঠল। আজান এই প্রথম তিতিরকে হাসতে দেখছে। এক প্রকার মুগ্ধ হয়ে তিতিরের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, তুমি হাসো না কেন? তিতির আজানের কথায় হাসে থামিয়ে বলল, অনুভূতিগুলো যখন অশ্রু হয়ে ঝরে তখন হাসিটা বড্ড বেশি বেমানান লাগে, তাই হয়তো হাসি না। তিতিরের কথায় আজান অবাক হয়ে তাকিয়ে আছে। নিয়তি আর কঠিন বাস্তবতা মেয়েটাকে একটু বেশি ম্যাচিউর করে ফেলেছে। আজান মুচকি হেসে বলে, এইবার থেকে প্রাণ খুলে হাসবে, হাসলে তোমাকে প্রাণবন্ত লাগে। তিতির মুচকি হেসে বলল, জানেন আমিও একটা সময় বেপরোয়াভাবে হাসতাম। তখন মা বলতো, তিতির একদম এইভাবে হাসবি না, নজর লাগবে। কিন্তু আমি মায়ের কথা শুনতাম না। 2 বছর পার হয়ে গেল, হাসি কি জিনিস তা ভুলেই গেছে, হয়তো কারো নজর লেগেছে। তিতিরের কথা শুনে আজান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, অতীত কেউ ভুলে না, ভুলার প্রয়োজনে নেই। তবে সেই অতীতের ছায়া তোমার বর্তমান না খারাপ হয় সেই খেয়াল রাখবে। এবার থেকে সবসময় হাসি খুশি থাকবে, বুঝলে মিস দুবেনি ওয়ালি পরি। তিতির পুরো কথা মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথায় মুখ ফুলিয়ে ফেলল। হাজান তা দেখে মুচকি এসে বলে, সিরিয়াসলি দুবেনিতে তোমাকে সুন্দর লাগে, আর হ্যাঁ, মুখ ফুলিয়ে রাখলে একটু বেশি সুন্দর লাগে। আজানের কথায় তিতির লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার দশা। তিতিরের লজ্জা পাওয়ার ব্যাপারটা বোধগম্য হতে আজান ফোনের বাহানায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে নিজের মাথা নিজে চাপড় মেরে বলে, আজান রে, তোর এই ঠোঁট কাটা স্বভাবটা আর যাবে না মনে হয়। এইদিকে তিতির লজ্জায় পুরো লাল হয়ে গেছে। দিন যত বাড়ছে তিতিরের প্রতি আনিতা শেখের মায়াটাও ক্রমশ বেড়ে চলেছে। আনিতা শেখ তিতিরকে নিজের মেয়ের মতো করে দেখাশোনা করছে। তিতিরের গোসল করা থেকে শুরু করে খাইয়ে দেওয়া অবধি আনিতা শেখ সযত্ন করে দেয়। তিতিরের কাছে আনিতা শেখকে নিজের মায়ের মতো মনে হয়। তিতির মাঝে মাঝে খুব বেশি অবাক হয় এই ভেবে যে একটা মহিলা কিভাবে একটা অপরিচিত মেয়েকে এতটা আপন করে নিতে পারে, যেখানে মেয়েটার নিজের লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তিতিরের কাছে আনিতা শেখ হচ্ছে মায়ায় গেরা মমতাবই মানবী, যার তুলনা করা যায় না। আজ তিতিরের পায়ের প্লাস্টার খুলবে, সেজন্য আনিতা শেখ সকাল সকাল তিতিরকে রেডি করে দিল। সকালের নাস্তা সেরে আজান তিতিরকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তিতির ভয়ে ভয়ে শেষ। প্লাস্টার এত শক্ত, নিশ্চিত হাতুড়ি মেরে মেরে খুলবে। আজান লুকিং গ্লাসে তিতিরের দিকে তাকিয়ে দেখে তিতির একটু বেশি চিন্তিত। আজান একবার উছিয়ে বলল, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তিতির আফসোস আশপাশ করতে করতে বলল, না মানে, আচ্ছা ডাক্তার কি পায়ের প্লাস্টার হাতুড়ি মেরে মেরে খুলবে? আজান তিতিরের কথা শুনে গাড়ির ব্রেক কষল। তিতির চমকে তাকিয়ে দেখে আজান পেটে হাত দিয়ে হেসে লুটুফুটি খাচ্ছে। তিতিরের হাসি ফেলো না, বরং মুখ ফুলিয়ে বসে আছে। আজান হাসতে হাসতে বলে, তিতির তুমি ভাবলে কি করেন ডাক্তার হাতুড়ি মেরে প্লাস্টার খুলবে? এটা দেয়ালে করা প্লাস্টার না যে হাতুড়ি মেরে খুলবে, পাগলি মেয়ে একটা। এখন আবার মুখ ফুলিয়ে ফুলটুসি হয়ে আছে। তিতির অসহায় মুখ করে তাকাতে আজান দুহাত উঁচু করে বলে, ওকে সরি, চলো যাওয়া যাক। ডাক্তারের চেম্বার থেকে বের হতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। তিতিরের পায়ের প্লাস্টার খুলে আবার নতুন করে প্লাস্টার করে দিয়েছে, তবে এইবার আর অতটা বড় আর পুরো করে প্লাস্টার করেনি। তিতির পায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যাক, এইবার পাটাকে আর হাতের পা মনে হচ্ছে না। তিতিরের কথা শুনে আজান মুখ টিপে হাসছে। তিতিরকে গাড়িতে বসিয়ে রেখে প্রেসক্রিপশনে দেওয়া ওষুধগুলো নিয়ে আসলো আজান। তিতির বসে বসে চারপাশটা দেখছে। আজান তিতিরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। তিতির জানালার কাজটা নামিয়ে দিল। এতে বাতাসের জাপটায় তিতিরের চুলগুলো এলোমেলো হতে শুরু করলো। আজান আর চোখে তিতিরের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটার জীবন এতটা দুর্বিষহ না হলেও পারত। তিতির আজানের দিকে তাকিয়ে বলল, জানেন, বাবা যখন গাড়ি ড্রাইভ করতো আমি তখন বাবাকে একটুও কথা বলতে দিতাম না। ড্রাইভ করার সময়টা মোক্ষম সময় ছিল কথা বলে বলে বাবার কানের পোকা মেরে ফেলার।
তিতিরের কথায় আজান হেসে বলে, তাহলে তো তুমি বেশ দুষ্টুমি করতে। আচ্ছা তিতির, একটা কথা বলি। তিতির বাইরের দিকে তাকিয়ে বলল এখন না। আজান তিতিরের কথায় চুপসে গেল। তিতিরের বেশ কান্না পাচ্ছে, কথা বলতে পারছে না, কষ্টগুলো যেন গলায় দলা ফাঁকিয়ে গেছে। তাও বলল, গাড়ি থামলে তখন কথা বলবেন। আমি চাই না আরও একটা ভুলের কারণে আন্টিও আমার মতো নিঃস্ব হয়ে যাক। আজান তিতিরের অবস্থা বুঝতে পেরে গাড়ি স্লো করে এক পাশে থামালো। সিট বেল্ট খুলে পেছন ফিরে তিতিরের দিকে তাকিয়ে দেখে তিতিরে চোখ জোড়া নোনা জলে টইটুম্বুর হয়ে আছে। বারবার পলক ফেলে কান্না আটকানোর চেষ্টা করছে। আজান পানির বোতল তিতিরের দিকে এগিয়ে দেয়। তিতির দুহাত দিয়ে চোখ মুখে পানির বোতল থেকে পানি পান করে নেয়। আজান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রিল্যাক্স তিতির। তিতির পানির বোতল রেখে চুপ করে বসে আছে। বাবার কথা বড্ড বেশি মনে পড়ছে আজ। আজান তিতিরের দিকে এক ফলক তাকিয়ে বলল, কাঁদলে তোমাকে পুরাই বুতনির মতো লাগে, মনে হয় শেওড়া গাছ থেকে নেমে এসেছে। আজানের এহেন কথায় তিতির কান্না বলে চমকে তাকালো। আজান তখন কিটকিটিয়ে হেসে উঠল। তিতির রাগে দুঃখে ফেটে পড়ছে। তিতির এক প্রকার কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, আমি আন্টিকে সব বলে দেব। দেখবেন তখন আন্টি আপনার মতো বুড়ো চাচাকে খুন্তি দিয়ে হাতে চাকা দিয়ে দেবে। আজান তিতিরের কথায় চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তবে রে দুবেনিওয়ালা পিচ্ছি মেয়ে, মনে মনে এই প্ল্যান? তিতির মুখ ফুলিয়ে বলল, তিতিরের মাইন্ড ডাইভার্ট করতে পেরে আজান স্বস্তির নিঃশ্বাস ফেল। আজান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, ঠিক আছে বলে দিও। তিতির মুখ বেঁকিয়ে জানালার বাইরে চোখ রাখল। আজানকে উল্টো দিকে যেতে দেখে তিতির বলল, আরে আরে, এটা তো বাড়ির রাস্তা না। আজান সামনে তাকিয়ে বলল, জানি। তিতির আস্তে করে বলল, কোথায় যাচ্ছি আমরা? আজান কিছু বলল না, বরং গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিল। প্রায় 15 মিনিট পর গাড়ি এসে থামল। তিতির বাইরে তাকিয়ে দেখে জায়গাটা তার পরিচিত। এখানে বাবার সাথে অনেকবার আসা হয়েছে। তিতির তার বাবার সাথে যখনই বের হতো তখনই এখানে চলে আসতাম। জায়গাটা অনেক বড় আর খোলামেলা, চারপাশে ঝাউ গাছ লাগানো, যার ফলে একটু বেশি ভালো লাগে। এখানে বসে কত শত অবান্তর গল্প করেছে বাবা মেয়ের সাথে। তিতিরের ঝালমুড়ি, ফুচকা আর হাওয়াই মিঠাই খাওয়ার বায়না। তিতির পুরনো কথাগুলো ভেবে মুচকি হাসলো। আজান গাড়ি থেকে নেমে তিতিরের পাশে দরজা খুলে দিয়ে বলল, এই শহরে এটা আমার খুব প্রিয় জায়গা। জানি দেখার মতো কিছু নেই, কিন্তু ট্রাস্ট মি, এই ব্যস্ত শহরে এখানে একটু শান্তি খুঁজে পাই আমি। আজানের কথায় তিতির মুচকি হেসে বলল, মিটু। আজান অবাক হয়ে বলল, তুমিও এসেছিলে এইখানে? তিতির ঠোঁটের কোণে হাসি রেখে বলল, অনেকবার। তিতির গাড়িতে বসে আছে। আজান তিতিরকে বসিয়ে রেখে ঝালমুড়ি আনতে গেছে। তিতির দু চোখ ভরে চারপাশটা দেখছে। হুট করে তিতিরের চোখ আটকে গেল বেঞ্চে বসে থাকা একটা লোকের দিকে। তিতির ভাবছে ভুল দেখেছে হয়তো, তাই চোখ ফিরিয়ে নিল। বেঞ্চে বসা লোকটা উঠে সামনে এগোতেই তিতিরের ভাবনায় ছেদ পড়ল। তিতিরের দু চোখ ভালো করে মুছে নিল, কিন্তু বারবার চোখ জোড়া ভিজে উঠছে। আজান ঝালমুড়ি এনে এসে তিতিরের দিকে এগিয়ে দিতে দেখে তিতিরের চোখ জোড়া লাল হয়ে আছে। তিতিরের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে তিতির একজন মাঝবয়সী ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে। আজান তিতিরের হাতে ঝালমুড়ি দিয়ে বলল, এই ব্যস্ত শহরে অলিগড়ি জুড়ে কিছু তিক্ত স্মৃতি ঘুরে বেড়ায়, তবে প্রয়োজন নেই সেই তিক্ততা বারবার এসে ছুবে তোমায়। আজানের কথায় তিতির মাথা নিচু করে বলে, আসলে? আজান তিতিরকে থামিয়ে দিয়ে বলল, তিতির, বন্ধুত্ব না অনেক কঠিন ব্যাপারকে সহজ করে দিতে পারে। তিতির আজানের দিকে তাকালো। আজান মুচকি এসে হাত বাড়িয়ে বলো, বন্ধু হবে? তবে হ্যাঁ, বুড়ো চাচা আর দুবেনিওয়ালা ফরির বন্ধুত্বটা কিন্তু অদ্ভুত লাগবে, তবে এতে ক্ষতির কিছু নেই। লাগুক না অদ্ভুত, তাতে কি? আজানের কথায় তিতির শব্দ করে হেসে উঠে বলল, মেনে নিলেন যে আপনি বুড়ো চাচা? আজান হেসে উঠে বলল, বন্ধুত্বের জন্য মুখ কুচবি। তিতির আজানের হাতের দিকে তাকিয়ে ব্রু উঁচু করে বলল, আমার এক হাতে ঝালমুড়ি আর অন্য হাতে ব্যথা। আজান তিতিরের কথায় হেসে উঠে বলে, ড্রামা কুইন একটা। ঠিক আছে, হাত মেলাতে হবে না, আগে বলো বন্ধু কিনা।
তিতির আজানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, ঠিক আছে বন্ধু। আজান দুষ্টু হেসে আস্তে করে বলল, দুবেনিওয়ালা পুরি ঝালমুড়ি হাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। আজানের কথায় তিতির নাক মুখ ফুলিয়ে ঝালমুড়ি খাওয়ায় মনোনিবেশ করলো। আজান তিতিরের দিকে তাকিয়ে হাসলো। আজানের কাছে তিতির একটা উপন্যাসের মতো, যার কিছু কিছু পাতায় লেখাগুলো একটু বেশি সুন্দর, আর কিছু পাতা বেদনাদায়ক ও অদ্ভুত রহস্যময়। আজান চায় তিতির নামক উপন্যাসটার বেদনাদায়ক আর অদ্ভুত রহস্যময় পাতাগুলো পড়তে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।